হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপার প্রাইমারির পরীক্ষার প্রস্তুতি সোশ্যাল স্টাডিজ এর পেডাগগি অংশের এমসিকিউ ক্লাস এর আগের ভিডিও ক্লাসে আলোচনা করেছি। আজকের ভিডিও এপিসোড 2, তারপর থেকে বাকি এমসিকিউ কোশ্চেনগুলো এখন আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে 48 নম্বর এমসিকিউ থেকে আলোচনা করেছিলাম। আজকে দেখো 49 নম্বর এমসিকিউ কোশ্চেন। বক্তৃতা পদ্ধতির সুবিধা কি? অপশন এ, পাঠ্য বিষয়বস্তুর পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে। বি, সময়ের অকারণ অপচয় হয়। সি, বিষয় মনে রাখার অসুবিধা। ডি, শিক্ষার্থীদের নিষ্ক্রিয় রাখা ও শিক্ষকদের সক্রিয় রাখা। অপশান এ রাইট অ্যান্সার, পাঠ্য বিষয়বস্তুর পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে। ব্যাখ্যাটা দেখো, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক সরাসরি বিষয়টি ব্যাখ্যা করেন, ফলে অল্প সময়ে পুরো বিষয়ের সামগ্রিক ধারণা বা একটা ওভারভিউ শিক্ষার্থীরা কিন্তু পেয়ে যায়। তাই এটি বড় বিষয় যে দ্রুত বোঝাতে খুব কাজে লাগে। এটি বিশেষ করে আমাদের দেশের মতো জনবহুল শ্রেণীকক্ষের পাঠ্যসূচি দ্রুত শেষ করার জন্য কার্যকারী। তাহলে বক্তৃতা পদ্ধতির সুবিধা কি? অপশন এ রাইট অ্যান্সার, পাঠ্য বিষয়বস্তুর পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে। নেক্সট কোশ্চিন দেখো, 50 নম্বর। গেস্টাল মনোবিজ্ঞানীদের সমগ্রতা মতবাদ থেকে যে পদ্ধতি উদ্ভব হয় তা হলো অপশন এ প্রশ্ন উত্তর পদ্ধতি, বি গ্রন্থানুসারী পদ্ধতি, সি একক পদ্ধতি, ডি আলোচনা পদ্ধতি। অপশন সি রাইট অ্যান্সার, একক পদ্ধতি। গেস্টাল মনোবিজ্ঞানীদের সমগ্রতা মতবাদ থেকে একক পদ্ধতি উদ্ভব হয়। ব্যাখ্যাটা দেখো, যে গেস্টাল মনোবিজ্ঞানের মূল ধারণা হলো সমগ্রতা, অর্থাৎ কোনো বিষয়কে খণ্ড খণ্ড না দেখে পুরোটা একসাথে বোঝা। এই ধারণা থেকে একক পদ্ধতি ইউনিট মেথড এসেছে, যেখানে একটি বিষয়কে সম্পূর্ণ একক হিসেবে শেখানো হয়। অর্থাৎ এই পদ্ধতির মূল কথা হলো, কোনো বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হলে তাকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি অখণ্ড বা সমগ্র একক হিসেবে দেখা প্রয়োজন। নেক্সট কোশ্চিন দেখো, 51 নম্বর। এমিলি পুস্তকটি কার লেখা? অপশন এ ফ্রয়েড, বি রুশো, সি মন্তেসরি, ডি জন ডিউই। অপশন বি রাইট অ্যান্সার, রুশো। এমিলি পুস্তকটি রুশোর লেখা। নেক্সট কোশ্চিন 52 নম্বর। শিক্ষণের ফল কতটা ভালো হবে তা নির্ভর করে অপশন এ শিক্ষার বা শিক্ষণ পদ্ধতির উপর, বি পাঠ্যবস্তুর উপর, সি শিক্ষার্থীর মনোনিবেশের উপর, ডি শিক্ষকের জ্ঞানের উপর। শিক্ষণের ফল কতটা ভালো হবে তা নির্ভর করে অপশন এ রাইট অ্যান্সার, শিক্ষার বা শিক্ষণ পদ্ধতির উপর। ব্যাখ্যাটা দেখো, শিক্ষণের ফল কতটা ভালো হবে তা প্রধানত শিক্ষণ পদ্ধতির উপর নির্ভর করে। এই বিষয় যদি ভালো পদ্ধতিতে শেখানো হয় তাহলে ছাত্ররা সহজে বুঝবে। তাই শিক্ষার সফলতা অনেকটাই নির্ভর করে শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথডের কতটা কার্যকর তার উপর। 1952 সালের মুদালিয়ার কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে শিক্ষণ পদ্ধতি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে, যা শিক্ষার্থীর মানসিকতা ও ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে। নেক্সট কোশ্চিন দেখো, 53 নম্বর। শিক্ষণ পদ্ধতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
অপশন এ মানসিক সামর্থ্যের সঙ্গে, বি অর্জিত অভিজ্ঞতার সঙ্গে, সি শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে, ডি শিক্ষার্থীর বয়সের সঙ্গে। শিক্ষণ পদ্ধতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যান্সার সি রাইট অ্যান্সার, শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে। ব্যাখ্যাটা দেখো, শিক্ষণ পদ্ধতি শিক্ষণ মনোবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এটি শিক্ষার্থীর প্রকৃতি, শিক্ষণের প্রক্রিয়া এবং বিষয়বস্তুর মনস্তাত্ত্বিক দিকের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। শিক্ষণ পদ্ধতি তৈরি হয় শিক্ষার্থীরা কিভাবে শেখে তা বোঝার উপর ভিত্তি করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশান সি, শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে। নেক্সট কোশ্চিন দেখো 54 নম্বর। পরীক্ষামূলক প্রশ্নকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 4টি, বি 2টি, সি 1টি, ডি 3টি। অপশন ডি রাইট অ্যান্সার, 3টি। পরীক্ষামূলক প্রশ্নকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। ব্যাখ্যাটা দেখো, পরীক্ষামূলক প্রশ্ন সাধারণত 3 ধরনের হয়। 1 নম্বর বস্তুনিষ্ঠ প্রশ্ন, যেটা অবজেক্টিভ। 2 নম্বর হলো সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন। আরেকটা হয় রচনামূলক প্রশ্ন, যেটা এসে টাইপ কোশ্চিন, 8 মার্ক, 5 মার্ক। তাহলে পরীক্ষামূলক প্রশ্নকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: অবজেক্টিভ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন আর এসে টাইপ কোশ্চিন। নেক্সট কোশ্চিন দেখো 55 নম্বর। শিক্ষামূলক প্রশ্নকে প্রধানত কয় ভাগে ভাগ করা যেতে পারে? অপশন এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। অপশন এ রাইট অ্যান্সার, 3টি। শিক্ষামূলক প্রশ্নকে 3টি ভাগে ভাগ করা যায়। যেমন ব্যাখ্যাটা দেখো, যে প্রারম্ভিক প্রশ্ন, যেটা পাঠ শুরু করার জন্য যেই রকম টাইপের কোশ্চিন করা হয়। 2 নম্বর উন্নয়নমূলক প্রশ্ন, যেটা পাঠ এগিয়ে নেওয়ার জন্য। আর 3 নম্বরটা হলো সমাপনী প্রশ্ন। এটা কি? এটা হলো পাঠ শেষ করে বোঝা যাচাই করার জন্য। নেক্সট কোশ্চিন দেখো 56 নম্বর। গল্প বলা পদ্ধতিকে প্রধানত আর কি নামে অভিহিত করা হয়? অপশন এ প্রশ্ন উত্তর পদ্ধতি, বি আলোচনা পদ্ধতি, সি জীবনীমূলক পদ্ধতি, ডি বক্তৃতা ধর্মী পদ্ধতি। অপশান ডি রাইট অ্যান্সার, বক্তৃতা ধর্মী পদ্ধতি। গল্প বলা পদ্ধতিকে বক্তৃতা ধর্মী পদ্ধতি বলে। ব্যাখ্যা দেখো, গল্প বলা পদ্ধতিতে শিক্ষক গল্পের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। এখানে মূলত শিক্ষকই বেশি কথা বলেন, তাই এটি বক্তৃতাধর্মী পদ্ধতির একটি রূপ। ইতিহাস পাঠদানে গল্প বলা পদ্ধতি যেহেতু একটি বাচনধর্মী মৌখিক পদ্ধতি, তাই একে অনেকে বক্তৃতাধর্মী পদ্ধতি বা লেকচার মেথড নামে অভিহিত করেছেন। তাহলে গল্প বলা পদ্ধতিতে যেহেতু ভূমিকা থাকে এখানে শিক্ষকেরই, তো সেই জন্য এটি কি হয়? বক্তৃতাধর্মী পদ্ধতি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো 57 নম্বর কোশ্চিন। গল্প বলা পদ্ধতিতে শিক্ষক হবেন একজন। অপশন এ মিতভাষী, বি স্পষ্টভাষী, সি উচ্চ কণ্ঠস্বরের অধিকারী, ডি মদ কণ্ঠস্বরের অধিকারী। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ মিতভাষী। মিতভাষী ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে গল্প বলার সময় শিক্ষককে সহজ, সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে কথা বলতে হয়। এছাড়াও গল্প বলা পদ্ধতিতে শিক্ষককে তার বাচনভঙ্গি ও কণ্ঠস্বরের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। যদিও এই পদ্ধতিতে শিক্ষককে বিস্তারিত বর্ণনা দিতে হয়, তবুও তার বক্তব্য হতে হবে পরিমিত বা মিতভাষী, মানে প্রয়োজনীয় তথ্যের বাইরে অপ্রাসঙ্গিক কথা যাতে না বলা। কেননা স্পষ্টভাষী অতিরিক্ত কথা বললে শিক্ষার্থীদের মনোযোগ সেখানে কমে যেতে পারে। যেমন কোনো শিক্ষক একটা টপিক আলোচনা করতে করতে সেটি গল্পের মাধ্যমে যদি বোঝানো হয়ে গেলে, তো সে শিক্ষক যদি একটু বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলে, তখন কি হয়? শিক্ষার্থীটার যে ধ্যানটা সেটা কিন্তু বিগড়ে যায়। তো সেটাই বলছে যে স্পষ্টভাষী অতিরিক্ত কথা বললে শিক্ষার্থীদের মনোযোগ সেখানে কমে যেতে পারে। তো 58 নম্বর। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কি ভূমিকায় দেখা যায়? অপশন এ নিরপেক্ষ, বি দাতা, সি গ্রহীতা, ডি দাতা এবং গ্রহীতা। অপশন সি রাইট অ্যান্সার, গ্রহীতা। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে
গ্রহীতা ভূমিকায় দেখা যায়। ব্যাপারটা এক্সপ্লেন করছি, দেখো যে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক প্রধান বক্তা হন এবং শিক্ষার্থীরা শুনে জ্ঞান গ্রহণ করে। বক্তৃতা পদ্ধতি একটি একমুখী প্রক্রিয়া যেখানে শিক্ষক হলেন বক্তা এবং শিক্ষার্থী মূলত একজন নিষ্ক্রিয় গ্রহীতা বা শ্রোতার ভূমিকা পালন করে। তাই এখানে শিক্ষার্থীর ভূমিকা মূলত গ্রহীতা মানে রিসিভার। নেক্সট কোশ্চেন দেখো 59 নম্বর, ভাষা ও সাহিত্য, কলা, বিজ্ঞান, ইতিহাস প্রভৃতি কি ধরনের বিষয়? অপশন এ বর্ণনামূলক, বি গঠনমূলক, সি কাল্পনিক, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, বর্ণনামূলক। ভাষা ও সাহিত্য, কলা, বিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বর্ণনামূলক ধরনের বিষয়। তো এই বিষয়গুলো সাধারণত বিভিন্ন ঘটনা, ধারণা, তথ্য বা ভাবনা কি করা হয়, বর্ণনা করে বোঝানো হয়। যেমন ইতিহাসের কোনো অতীতের ঘটনা, ওটাকে বর্ণনা করা হয়। তারপরে কি আছে, সাহিত্য, ভাবনা ও কাহিনী যেগুলোকে বর্ণনা করা হয়, তাই এগুলোকে বর্ণনামূলক বিষয় বা ডেসক্রিপটিভ সাবজেক্টস বলা হয়। অর্থাৎ ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি বিষয়গুলো মূলত রীতিসিদ্ধ পদ্ধতির অন্তর্গত, যা একটি বর্ণনামূলক প্রণালীর সমন্বয়ে গঠিত। এই পদ্ধতিতে মৌখিক বর্ণনা বা গল্পের আকারে বিষয়বস্তু কি করা হয়, ছাত্রদের সামনে পরিবেশন করা হয়। নেক্সট কোশ্চিন দেখো 60 নম্বর, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কিরূপ থাকে? অপশন এ সক্রিয়, বি নীরব ও নিষ্ক্রিয়, সি নিরপেক্ষ, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, নীরব ও নিষ্ক্রিয়। ব্যাখ্যাটা দেখো যে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক বেশি কথা বলেন এবং বিষয় কিন্তু শিক্ষকই ব্যাখ্যা করেন। তো শিক্ষার্থীরা শুধু শোনে এবং নোট নেয়। তাই এখানে শিক্ষার্থীর ভূমিকা সাধারণত নীরব ও নিষ্ক্রিয়। বক্তৃতাদান পদ্ধতি একটি একমুখী প্রক্রিয়া যেখানে শিক্ষক হলেন এখানে প্রধান বক্তা এবং শিক্ষার্থীরা মূলত নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে কাজ করে। এখানে শিক্ষার্থীদের নিজস্ব মতামত প্রকাশের বা সক্রিয় হওয়ার সুযোগ খুব কম থাকে। তাহলে বক্তৃতাদান পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কিরূপ থাকে? নীরব ও নিষ্ক্রিয়। নেক্সট কোশ্চিন দেখো 61 নম্বর, হিউরিস্টিক শব্দটির প্রকৃত অর্থ হলো অপশন এ খুঁজে বের করে, বি আবিষ্কার করা, সি সিদ্ধান্তে উপনীত হওয়া, ডি কোনোটিই নয়। হিউরিস্টিক শব্দটির প্রকৃত অর্থ হলো অপশন এ রাইট অ্যান্সার, খুঁজে বের করা। ব্যাখ্যাটা দেখো যে হিউরিস্টিক শব্দটি গ্রিক শব্দ একটি হিউরিস্কো থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হলো আবিষ্কার করা বা খুঁজে বের করা, টু ফাইন্ড আউট। তো এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেরাই কোনো সমস্যার সমাধান খুঁজে বের করে। তাহলে হিউরিস্টিক শব্দটির প্রকৃত অর্থ হলো খুঁজে বের করা, টু ফাইন্ড আউট। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেই কোনো সমস্যার সমাধান খুঁজে বের করে। নেক্সট কোশ্চেন দেখো 62 নম্বর, আবিষ্কারমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কি? অপশন এ শিক্ষক হলেন বন্ধু, বি শিক্ষক প্রস্তুতি ক্ষেত্রের মঞ্চ প্রস্তুতকারক, সি শিক্ষক হলেন আরোহীমূলক শিক্ষণ পদ্ধতির উদ্ভাবক, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, আবিষ্কারমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো উপরের সবগুলি। মানে শিক্ষক হলেন বন্ধু, শিক্ষক প্রস্তুতি ক্ষেত্রের মঞ্চ প্রস্তুতকারক এবং শিক্ষক হলেন আরোহীমূলক শিক্ষণ পদ্ধতির উদ্ভাবক। এক্সপ্লেন করছি, দেখো যে এই পদ্ধতিতে শিক্ষক কী করে, সরাসরি জ্ঞান প্রদান করে না, বরং তিনি একজন বন্ধু, পরামর্শদাতা এবং নির্দেশক হিসেবে কাজ করেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ বা মঞ্চ প্রস্তুত করেন এবং ভুল করলে তা শুধরে দিয়ে তাদের সঠিক সিদ্ধান্তের দিকে এগিয়ে দেন। তো সেই জন্য আবিষ্কারমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো উপরের সবগুলি। নেক্সট কোশ্চেন দেখো 63 নম্বর, শিক্ষণের লক্ষ্য হলো অপশন এ তথ্য প্রদান করা, বি
শিক্ষার্থীদের কর্মকাণ্ডে নিযুক্ত করা। সি, জ্ঞান প্রদান করা। ডি, আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। অপশন ডি রাইট অ্যান্সার, আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। শিক্ষণের লক্ষ্য মানে আধুনিক শিক্ষাবিজ্ঞান অনুযায়ী শিক্ষণের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা এবং মানসিক সামর্থ্য অনুযায়ী তার আচরণ ও ব্যক্তিত্বের পরিবর্তন ঘটানো। এটি শিক্ষার্থীর সম্ভাবনাকে সহজ ও স্বাভাবিক পরিবেশে বিকশিত করতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষণের উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়, বরং শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা ও আচরণকে ইতিবাচক একটা পরিবর্তন আনা। এই পরিবর্তন হলো কি প্রকৃত শিক্ষা। নেক্সট কোশ্চেন দেখো, 64 নম্বর। আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক ছিলেন? অপশন এ সমস্যা সমাধান পদ্ধতির, বি প্রকল্প পদ্ধতির, সি আলোচনা পদ্ধতির, ডি আবিষ্কার পদ্ধতির। অপশন ডি রাইট অ্যান্সার, আবিষ্কার পদ্ধতির। আর্মস্ট্রং আবিষ্কার পদ্ধতির প্রবর্তক ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, 65 নম্বর। অনুশীলন মূলত পর্যবেক্ষণ করা যায়। অপশন এ আরোহী পদ্ধতিতে, বি অবরোহী পদ্ধতিতে, সি অনুশীলনমূলক পদ্ধতিতে, ডি আলোচনা পদ্ধতিতে। অপশন সি রাইট অ্যান্সার, অনুশীলনমূলক মূলত পর্যবেক্ষণ করা যায় অনুশীলনমূলক পদ্ধতিতে। ব্যাপারটা দেখো যে অনুশীলনমূলক পদ্ধতিতে ছাত্ররা বারবার অভ্যাস বা প্র্যাকটিস করে শেখে, যেমন গণিতের সমস্যা সমাধান, ভাষার ব্যাকরণ অনুশীলন। তাই এখানে অনুশীলনই প্রধান। এটি মূলত শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে চর্চার মাধ্যমে দৃঢ় করার একটি প্রক্রিয়া। নেক্সট কোশ্চিন দেখো, 66 নম্বর। শিক্ষাদানে ডাল্টন পরিকল্পনা কি ধরনের প্রথা? অপশন এ দৃঢ় প্রথা, বি স্বাধীন প্রথা, সি মিশ্র প্রথা, ডি কোনোটিই নয়। শিক্ষাদানে ডাল্টন পরিকল্পনা কি ধরনের প্রথা? অপশন সি রাইট অ্যান্সার, মিশ্র প্রথা। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে ডাল্টন পরিকল্পনা বা ডাল্টন প্ল্যান হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে দুই ধরনের ব্যবস্থা একসাথে থাকে। স্বাধীনতা, যেটাকে বলা হয় ফ্রিডম, মানে শিক্ষার্থীরা নিজের গতিতে ও নিজের দায়িত্বে কাজ করতে পারে। ২ নম্বর কি শিক্ষকের নির্দেশনা মানে গাইডেন্স, শিক্ষক পুরোপুরি বাদ পড়ে না, তিনি প্রয়োজন অনুযায়ী সাহায্য ও তত্ত্বাবধান করেন। এই কারণে এখানে সম্পূর্ণ স্বাধীন পদ্ধতি নয়, আবার পুরো নিয়ন্ত্রিত পদ্ধতিও নয়। দুটো এখানে কি থাকে, মিক্স মানে মিশ্রণ থাকে। তাই এটাকে কি বলা হয়, মিশ্র প্রথা, মিক্সড সিস্টেম বলা হয়। এটা মনে রাখার শর্টকাট একটা ট্রিক্স, ডাল্টন প্ল্যান ফ্রিডম প্লাস টিচার গাইডেন্স সমান সমান কী হবে তাহলে, মিক্সড সিস্টেম মানে মিশ্র প্রথা। তাহলে শিক্ষাদানে ডাল্টন পরিকল্পনা হলো মিক্সড সিস্টেম, মিশ্র প্রথা। নেক্সট কোশ্চিন দেখো, সিন্স আর দ্য গেটওয়েস অফ লার্নিং। সিন্স আর দ্য গেটওয়ে অফ লার্নিং। এখানে অপশন এ সত্যি, বি মিথ্যা, সি আংশিক সত্যি ও আংশিক মিথ্যা, ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হলো সত্যি। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো। তো শিক্ষাবিজ্ঞানে বলা হয় যে ইন্দ্রিয় সিন্স মানে যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক মানুষকে বাইরের পৃথিবী সম্পর্কে তথ্য দেয়। আমরা দেখা, শোনা, স্পর্শ করা থেকে শুরু করে গন্ধ নেওয়া এবং স্বাদ নেওয়ার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করি। তাই ইন্দ্রিয়গুলোকে শেখার গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয়। তাহলে সিন্স আর দ্য গেটওয়ে অফ লার্নিং, তাহলে এটা হবে অপশন এ সত্যি। নেক্সট কোশ্চেন দেখো, ৬৮ নম্বর। নিচের শিক্ষামূলক প্রদীপনগুলির মধ্যে কোনটি শ্রবণমূলক প্রদীপন? অপশন এ রেডিও, টেপ রেকর্ডার, গ্রামোফোন, বি ব্ল্যাকবোর্ড, মানচিত্র, ছবি, গ্রাফ, তালিকা, সি সবাক, চলচ্চিত্র, অভিনীত নাটক, ডি পাঠ্যপুস্তক, পত্র, পত্রিকা।
তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, রেডিও, টেপ রেকর্ডার, গ্রামোফোন এগুলো হলো শ্রবণমূলক প্রদীপন। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে শ্রবণমূলক প্রদীপন অডিও এইডস মানে এমন শিক্ষা সামগ্রী যেগুলো শুনে শেখা যায়, যেমন রেডিও, টেপ রেকর্ডার, গ্রামোফোন এগুলোতে মূলত শব্দের মাধ্যমে তথ্য দেওয়া হয়। তাই এগুলো শ্রবণমূলক প্রদীপন, কারণ এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শুনে পাঠ গ্রহণ করে। অন্যদিকে ব্ল্যাকবোর্ড, মানচিত্র বা ছবি, টিএলএম এগুলো কি হয়, এগুলো দৃশ্যমান ভিজুয়াল প্রদীপন। নেক্সট কোশ্চিন দেখো, ৬৯ নম্বর, কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদানে কীরকম শিখন হয়? অপশন এ, প্রযুক্তির থেকে শেখা, বি, প্রযুক্তির সম্পর্কে জানা ও প্রযুক্তির সাহায্যে শেখা, সি, এ ও বি দুটোই সত্য, ডি কোনোটিই নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, এ ও বি দুটোই, মানে দুটিই সত্য। ব্যাপারটা এক্সপ্লেন করেছি দেখো, যে কম্পিউটার শিক্ষায় দুইভাবে সাহায্য করে, যেমন প্রযুক্তি থেকে শেখা, টেকনোলজি বেসড লার্নিং, আর ২ নম্বর হলো প্রযুক্তি সম্পর্কে জানা এবং প্রযুক্তির সাহায্যে শেখা, অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা প্রযুক্তি সম্পর্কে জানি এবং প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু পড়াশোনা করি। নেক্সট কোশ্চেন দেখো, ৭০ নম্বর, কোন পদ্ধতিতে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর বেশি নির্ভরশীল থাকতে হয়? অপশন এ, আরোহী পদ্ধতি, বি, অবরোহী পদ্ধতি, সি, উভয় পদ্ধতি, ডি কোনোটিই নয়। অপশান বি রাইট অ্যান্সার, অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর বেশি নির্ভরশীল থাকতে হয়। অবরোহী পদ্ধতি প্রথমে নিয়ম বা সূত্র শেখানো হয়, তারপর উদাহরণ দেওয়া হয়। এখানে ছাত্ররা অনেক সময় নিয়ম মুখস্থ করে, তাই স্মৃতিশক্তির উপর বেশি নির্ভর করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো, ৭১ নম্বর, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়? অপশন এ ৮-এর দশকে, বি ৬-এর দশকে, সি ৭-এর দশকে, ডি ৫-এর দশকে। অপশন বি রাইট অ্যান্সার, ৬-এর দশকে। শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় ৬-এর দশকে। নেক্সট কোশ্চেন, ৭২ নম্বর, শিক্ষার্থীদের আদর্শ শিখন কৌশল আয়ত্তকরণে সহায়তা করার প্রক্রিয়াকে বলা হয়? অপশন এ, তত্ত্বাবধানমূলক শিক্ষণ, বি, আলোচনামূলক শিক্ষণ, সি, আরোহী পদ্ধতি, ডি অবরোহী পদ্ধতি। অপশন এ রাইট অ্যান্সার, তত্ত্বাবধানমূলক শিক্ষণ। শিক্ষার্থীদের আদর্শ শিখন কৌশল আয়ত্তকরণে সহায়তা করার প্রক্রিয়াকে বলা হয় তত্ত্বাবধানমূলক শিক্ষণ। নেক্সট কোশ্চেন, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চেন পেডাগগি থেকে। নেক্সট ভিডিও এপিসোড বাকিগুলো পার্ট 3-তে আলোচনা করব। ৭৩ নম্বর কোশ্চেন দেখো, ৭৩ নম্বর কোশ্চেন দেখো, প্রশ্নকরণের উদ্দেশ্য কী? অপশান এ, শিক্ষার্থীদের পূর্বাচিত জ্ঞান পরীক্ষা করার জন্য, বি, অতীতে অর্জিত জ্ঞান পুনরায় স্মৃতিপটে আনার জন্য, সি, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি। প্রশ্নকরণের উদ্দেশ্য কি? প্রশ্নকরণের উদ্দেশ্য হলো অপশন এ, বি, সি, উপরের সবগুলিই ঠিক। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও এপিসোড 3-তে আলোচনা করব বাকি কোশ্চেনগুলো। তো তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর আর দুটো ক্লাস হবে, পার্ট 3, পার্ট 4, এই দুটো ক্লাসে তোমাদের পেডাগগির সম্পূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। বাকি দুটো যে ক্লাস আসবে সেগুলো কিন্তু বড় হবে, অনেক বড় হবে। সেখানে প্রায় ৩০০-র মতো এমসিকিউ থাকবে দুটো ক্লাস মিলে। তো সেই ক্লাসগুলো খুব শীঘ্রই দেওয়া হবে। আপাতত দুটো সেট আমাদের আজকে কমপ্লিট হলো। বাকি দুটো যে এপিসোড আসবে সেই দুটো এপিসোডে পেডাগগি পার্টটা কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে সিলেবাসের যে বাকি অংশ, সোশ্যাল স্টাডিজের হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে,
সেই পার্টগুলো ধরবো, ঠিক আছে?